রাত যত গভীর হয়, সত্য ততই বিকৃত হতে শুরু করে। যেসব কণ্ঠস্বর দিনে শোনা যায় না, এই চ্যানেলে তারা কথা বলে। এখানে কোনো গল্প বা কল্পনা নয়। কিছু গল্প যা মানুষ সহ্য করতে পারেনি, আর কিছু গল্প যা আজও কাউকে ঘুমোতে দেয়নি। আপনি যদি দুর্বল হন, এখনই ভিডিওটি বন্ধ করুন। আর যদি ভয়কে জানতে চান, তাহলে স্বাগতম। আপনি দেখছেন ভয়ের স্টেশন, যেখানে অন্ধকার শুধু শুরু। আপনি শুনছেন ভয়ের স্টেশন, যেখানে রাত কথা বলে আর ভয় গল্প হয়ে বেঁচে থাকে। আমার নাম অমল কান্তি, বয়স 30-এর কোঠায়, গ্রামের বাড়ি মানিকগঞ্জের পাটুরিয়ায়। বর্তমানে ঢাকা শহরের একটি ঘিঞ্চি মেসে থেকে ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করতাম বলছি কারণ পরপর 3 মাস টার্গেট পূরণ করতে না পারায় চাকরিটা আজই হয়েছে। বাড়িতে বিধবা মা, ছোট ভাই বোনদের সমস্ত দায়িত্ব আমার কাঁধে, অথচ আজ আমি পথের ফকির। এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেই এমন এক অদ্ভুত ঘটনার সম্মুখীন হলাম, যা আমার জীবনের মোড় ঘুরিয়ে দিল। ঘটনাটি ঘটেছিল আমার নিজের সাথেই। অফিস থেকে বেরিয়ে মাথার ভেতর যখন চিন্তার দাবানল জ্বলছে, তখন গুলিস্তানের পীর ইয়ামিনী মাজারের পাশে ছোট্ট পার্কে গিয়ে বসলাম। সামনে যানজট, মানুষের হাহাকার, আর আমার পকেটে তখন বিরাজ করছে শূন্যতা। ঠিক সেই সময় কামালের সাথে পরিচয়। কামাল কানের ময়লা পরিষ্কার করে আর মাথা মালিশ করে বেড়ায়। নিজের ভাগ্যকে গালি দিতে দিতে কামালের মায়ায় পড়ে তাকে ডাকলাম মাথা মালিশ করার জন্য। কথায় কথায় লালমনিরহাটের নাম কেন লালমনিরহাট হলো, এই সাধারণ কৌতূহল থেকে কামাল এক বিচিত্র আগন্তুকের কথা বলল। সে নাকি প্রচণ্ড শিক্ষিত এবং অদ্ভুত। কামাল জানালো সেই সাহেব 4টের দিকে পার্কে আসেন এবং মাথা মালিশের জন্য তাকে 100 টাকা বকশিশ দেন। কৌতূহল আর হাতে অফুরন্ত বেকার সময় নিয়ে আমি সেই সাহেবের জন্য অপেক্ষা করতে লাগলাম। বিকেল 4টে বাজার ঠিক আগ মুহূর্তে সাদা এক গাড়ি থেকে নামলেন দীর্ঘদেহী এক ভদ্রলোক। পরনে তার সাদা পাজামা পাঞ্জাবি, চোখে কালো চশমা। কিন্তু তাকে দেখে আমার বুকের ভেতরটা কেমন যেন হিম হয়ে এলো। তার ফর্সা চামড়া যেন টান টান হয়ে বসে আছে মুখ আর হাতে। নখগুলো ক্ষয়ে যাওয়া, গলার স্বর খসখসে, ঠিক যেন আগুনের শিখায় তাকে কোনো এক সময় ঝলসে দিয়ে গেছে। কামাল জানালো ইনি সেই ভিআইপি কাস্টমার। ভদ্রলোকের সাথে পরিচয় হলো। নাম বললেন না, কিন্তু আমার বেকারত্বের কথা শুনে এবং লালমনিরহাটের নামকরণের ইতিহাস বলে তিনি আমাকে চমকে দিলেন। হঠাৎ করেই তিনি আমাকে একটি চাকরির প্রস্তাব দিলেন, তবে শর্ত একটাই, একটি ধাঁধার উত্তর দিতে হবে। ধাঁধাটি ছিল এমন: একটি লোক, একটি ছাগল এবং একটি শেয়াল, সাথে একটি বাঁধাকপি। সে একেবারে কেবল একটি জিনিস নিতে পারবে। শেয়াল ও ছাগল একা থাকলে শেয়াল ছাগলকে খেয়ে ফেলবে, আবার ছাগল ও বাঁধাকপি একা থাকলে ছাগল বাঁধাকপি খেয়ে ফেলবে। কিভাবে কোনো ক্ষতি ছাড়াই 3টি জিনিসই ওপারে নেওয়া সম্ভব? আগন্তুক জানালেন উত্তর দেওয়ার সময় মাত্র আগামীকাল সকাল 11টা পর্যন্ত। একটি ফোন নম্বর ধরিয়ে দিয়ে তিনি গাড়িতে উঠে চলে বসলেন। আমি তখন জানি না এই ধাঁধাটি কেবল একটি চাকরির পরীক্ষা নয়, বরং এক ভয়াবহ অন্ধকার জগতের প্রবেশপথ, যেখানে মানুষের আয়ু কেনা বেচা হয়। রাতে মেসে ফিরে আমি বিছানায় শুয়ে ছটফট করতে লাগলাম। টুথিস স্টেজের দ্য ফিকশন, এই প্রবাদটি যেন আমার জীবনের আক্ষরিক অর্থে সত্যি হতে যাচ্ছে, তার আভাস পাচ্ছিলাম অবচেতন মনে। স্বপ্নে দেখলাম জ্যাক দ্য রিপার কুয়াশাচ্ছন্ন লন্ডনের রাস্তায় একটি যুবতীকে হত্যা করে বলছে ধাঁধার উত্তর দিতে পারল না বলে একে মারতে হলো। ঘামে ভিজে ঘুম ভেঙে গেল আমার। কাল সকালের মধ্যে উত্তর না দিতে পেলে আমার ভাগ্যে কি আছে তা ভেবেই শিউরে উঠতে লাগলাম।
পরদিন সকাল সূর্যটা যখন উঁকি দিচ্ছিল তখন আমার মাথায় যেন এক রণক্ষেত্র। সারা রাত চোখের পাতা এক করতে পারিনি। মনের ভেতর সেই ধাঁধাটি বিষাক্ত পোকার মতো কামড়াচ্ছিল। শেয়াল, ছাগল আর বাঁধাকপি, এই সাধারণ বুদ্ধির খেলার আড়ালে কি এমন গুরুত্ব থাকতে পারে যে একজন মানুষ চাকরি, এমনকি ভাগ্যের ওপর নির্ভর করবে? সকাল 8টার দিকে মেস থেকে বের হলাম। সদরঘাটের বুড়িগঙ্গার ধারে বসে যখন লোক পারাপার দেখছিলাম তখন হুট করে মাথায় বিজলির মতো উত্তরটা খেলে গেল। কোনো এক অজ্ঞাত কারণে জামাইবাবু আর ফটিক নামের দুই যাত্রীর কথোপকথন আর একটা হারানো ছাতা উদ্ধারের দৃশ্য দেখে আমার মস্তিষ্কের জট খুলে গেল। ঘড়িতে তখন 10:30। 11টা বাজার আগে আমাকে ফোন করতে হবে। হন্যে হয়ে এক ফার্মেসিতে গিয়ে টেলিফোনের সামনে দাঁড়ালাম। ফোনের ওপারে সেই খসখসে কণ্ঠের ভেসে এলো। আমি আত্মবিশ্বাসের সাথে বললাম, প্রথমে ছাগলটাকে ওপারে নিতে হবে, তারপর ফিরে এসে বাঁধাকপিটাকে নিতে হবে। বাঁধাকপি ওপারে রেখে আবার ছাগলটাকে নৌকায় তুলে এপারে নিয়ে আসতে হবে। এবার ছাগল ওপারে রেখে শিয়ালকে ওপারে নিয়ে যেতে হবে। শিয়াল ওপারে বাঁধাকপির সাথে নিরাপদ থাকবে। অবশেষে আবার এপারে ফিরে এসে ছাগলটিকে ওপারে নিলেই কেল্লা ফতে। ওপারে কিছুক্ষণ নীরবতা। তারপর সেই অদ্ভুত মানুষটি হাসলেন, বললেন, চমৎকার, আপনি ইন্টারভিউতে পাশ করেছেন অমলবাবু। বিকেল 4টেই ধানমন্ডির ঠিকানায় চলে আসুন। ঠিকানা অনুযায়ী পৌঁছে দেখি ধানমন্ডির লেকের ধারে এক দুর্ভেদ্য দুর্গ, 15 ফুট উঁচু দেয়াল, কাঁটাতার আর ক্লোজ মার্কেট ক্যামেরা। গেট খুলে দিল এক নেপালি গোর্খা। ভেতরে গিয়ে আমার চোখ কপালে ওঠার জোগাড়। বিশাল এক হলঘর, যা একই সাথে লাইব্রেরি এবং ল্যাবরেটরির মতো। চারদিকে প্রাচীন পাণ্ডুলিপি, টেলিস্কোপ আর অদ্ভুত সব যন্ত্রপাতি। যেখানে আমার দেখা হলো মন্দাকিনীর সাথে। মন্দাকিনী, যাতে দেখলে মনে হয় কোষ্ঠী পাথরের তৈরি কোনো দেবী মূর্তি। তার গায়ের রং কুচকুচে কালো, কিন্তু সেই রূপ যেন অমাবস্যার রাতের মতো মোহময়। সে আমাকে নিয়ে গেল সেই আগন্তুকের সামনে। এবার চামড়া ছাড়াই তাকে দেখলাম। চশমার আড়ালে তাকে দেখলাম, দেখে মনে হলো যেন চামড়া ছাড়া দেখছি। তার নাম মৃণাল কান্তি। তার চোখের পাতাগুলো যেন কিসে খেয়ে ফেলেছে, দৃষ্টি পাথরের মতো স্থির। তিনি আমাকে ফর্ম পূরণ করতে দিলেন, কিন্তু ফর্মটি কোনো সাধারণ চাকরি ছিল না। সেখানে আমার বংশের 14 গোষ্ঠীর খবর জানতে চাওয়া হয়েছে। সবশেষ আমি একটি শর্তে সই করতে হলো। অফিসের কোনো কথা বাইরে বলা যাবে না, বললে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। সেই হল ঘরে বসে মৃণালবাবু আমাকে তার জীবনের এক অবিশ্বাস্য গল্প শোনালেন। তার পরিবার ছিল রাজশাহীর এক জমিদার বংশ। ছোটবেলায় তার আদরের রিট্রিভার কুকুর প্রচ্ছাদ বিষক্রিয়ায় মারা গেলে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। এরপর থেকে তার ঝোঁক তৈরি হয় রূপকথা আর জাদুমন্ত্রের উপর। তিনি বিশ্বাস করতে শুরু করেন যে জাদুমন্ত্র দিয়ে অসাধ্য সাধন করা সম্ভব। মৃণালবাবুর কথায় উঠে এলো এক প্রাচীন ব্যাবিলনের হারুত মারুত ফেরেস্তাদের গল্প, সোলেমানের পরস্পর পাথর এবং অলৌকিক আংটি, আর ব্ল্যাক আর্ট বা কৃষ্ণ জাদুর ইতিহাস। তিনি জানালেন, আমেরিকায় পড়াশোনা করতে গিয়ে তিনি প্রফেসর সিয়াস এর কাছ থেকে সব কিছু জেনেছিলেন ঘোরতর কৃষ্ণ সাধক সিরাস তাকে শিখিয়েছিলেন কিভাবে প্রাচীন দেবীদের তুষ্ট করে অলৌকিক ক্ষমতা লাভ করতে হয়। গল্পের মাঝখানে মৃণালবাবু থেমে গিয়ে আমার দিকে তাকালেন। তার সেই নির্জীব চোখের দিকে তাকিয়ে আমার মনে হলো আমি এক গভীর গর্তে পড়ে যাচ্ছি। তিনি হঠাৎ বললেন, অমলবাবু, আপনি কি জানেন আমি আপনাকে কেন খুঁজে বের করেছি? কারণ আপনার রক্তে এমন কিছু আছে যা আমার এই মুহূর্তে খুব প্রয়োজন। আমি রীতিমতো থতমত খেয়ে গেলাম। একজন এনজিওর কর্মী আমি কিভাবে একজন তান্ত্রিক জমিদারের সহকারী হয়ে উঠলাম তা বুঝতে পারছিলাম না। কিন্তু আসল চমক অপেক্ষা করছিল পরের দিন। তখন মৃণালবাবু আমাকে তার আসল রূপ দেখালেন এবং জানালেন তিনি এক মরণ ব্যাধিতে আক্রান্ত, সিস্টেমিক ক্লোরোসিস। এই রোগ থেকে বাঁচতে হলে চিকিৎসা বিজ্ঞান নয়, তাকে আশ্রয় নিতে হবে এক ভয়ঙ্কর তান্ত্রিক আচারের। মৃণালবাবুর হরঘলের সেই কোমট পরিবেশের কথাবার্তা যখন কানে আসছিল তখন মনে হচ্ছিল আমি কোনো বাস্তব পৃথিবীতে নেই। তিনি নিজের শার্টের হাতা গুটিয়ে দেখালেন,
গায়ের চামড়া যেন শুকনো কাঠের মতো ফেটে ফেটে ঝরছে, পচন ধরছে শরীরে, অথচ তিনি জীবিত। তিনি জানালেন আমেরিকার সেরা ডাক্তাররাও হাল ছেড়ে দিয়েছেন। তার এই সিস্টেমেটিক ক্লোরোসিস থেকে বাঁচার একমাত্র পথ হলো প্রাচীন ছিন্নমন্তা দেবীর সাধনা। মৃণালবাবু হঠাৎ টেবিলের ওপর ঝুঁকে পড়ে সরাসরি আমার চোখের দিকে তাকালেন। তার সেই পাথরে চোখের মণি দুটো যেন জল জল করছিল। তিনি শান্ত গলায় বললেন, অমলবাবু, আপনার অভাব আমি জানি। বাড়িতে আপনার জ্যাঠা, মামা, এছাড়াও আপনার আরও কাছের জনের কাছে আপনি ঋণগ্রস্ত। আপনার মা অসুস্থ। আমি আপনাকে এই মুহূর্তে নগদ 2 লক্ষ টাকা দেব, আর কাজ শেষ হলে আরও 8 লক্ষ টাকা দেব। মোট 10 লক্ষ টাকা। বদলে আমাকে আপনার জীবন থেকে মাত্র 10 বছরের আয়ু দিতে হবে। আমার কান ভো ভো করতে লাগলো। আয়ু কি দান করা সম্ভব? এটা কি বেচা কেনাও করা যায়? এ তো কোনো সিনেমা নয়। আমি প্রতিবাদ করতে চাইলে তিনি বাবার, বাবর আর হুমায়ুনুর সেই পুরনো গদ্যের উদাহরণ দিলেন। তিনি জানালেন গ্রন্থ নক্ষত্রের বিচার করে এবং আমার বংশ পরিচয় ঘেঁটে তিনি নিশ্চিত হয়েছেন যে কেবল আমার আয়ুই তাকে পুনর্জন্ম দিতে পারে। পরিস্থিতির চাপে হোক কিংবা অদম্য কৌতূহলে আমি শেষ পর্যন্ত চুক্তিতে সই করলাম। 2 লক্ষ টাকা নগদ বুঝে নিলাম, যা আমার পরিবারের জন্য তখন ছিল চাঁদ হাতে পাওয়ার মতো। তবে টাকাটা অমনি অমনি দিলেন না তিনি। আমাকে একটি কাজ দিলেন। আমাকে যেতে হবে সুনামগঞ্জের সেই দুর্গম টাঙ্গর হাওরের ভারত সীমান্তের কাছাকাছি টেকের ঘাট নামক এক জায়গায়। সেখান থেকে সংগ্রহ করতে হবে ডোমাহি ধান। মৃণালবাবু জানালেন এটি পৃথিবীর প্রাচীনতম ধান, যা এখন কেবল খাসিয়া উপজাতিরা তাদের গোপন পুজোয় ব্যবহার করে। ছিন্নমন্তা দেবীর সাধনায় এই ধরনের অক্ষ অপরিহার্য। আমি রওনা হলাম সিলেট হয়ে সুনামগঞ্জ, তারপর ধুলোবালি মাখা পথে ভটভটিতে করে ট্র্যাক্টরে ঘাটে, আরও বিভিন্ন উপায়ে। জায়গাটা যেন পৃথিবীর শেষ প্রান্ত। পরিত্যক্ত খনি, জং ধরা ক্রেন আর নীল জলের সরোবর, সব মিলিয়ে এক ভৌতিক সখ্যতা। সেখানে গিয়ে আমি জানতে পারলাম ডোমাহি ধান পাওয়া প্রায় অসম্ভব। খাসিয়া মেয়েরা পাহাড় থেকে খড়ি বেচতে আসে, কিন্তু তারা খুব সহজে বহিরাগতদের সাথে কথা বলে না। 2 দিন ধরে আমি সেই টেকের ঘাটের বিশাল রেল লাইনটির কাছে নিচে অপেক্ষা করলাম। মুয়াজ্জিনের ঘরে রাত কাটালাম। শেষ পর্যন্ত এক বৃদ্ধা খাসিয়া সর্দানিনীর দেখা পেলাম। তাকে অনেক টাকা আর বকশিসের লোভ দেখিয়ে রাজি করালাম। সে যখন কাপড়ের পুটলিতে করে সেই অদ্ভুত গোল গোল সোনালি আর খয়েরি ডোরা কাটা ধান আমার হাতে দিল, তখন আমার মনে হলো আমি কোনো সাধারণ শস্য নয়, বরং মানুষের প্রাণ বীজ বহন করছি। ধান নিয়ে যখন ঢাকায় ফিরলাম, তখন ছিল 21শে ডিসেম্বর, মৃণালবাবুর বেঁধে দেওয়া ডেডলাইন। তিনি ধানগুলো হাতে নিয়ে এক অদ্ভুত হাসি হাসলেন। তার সেই হাসিতে কোনো আনন্দ ছিল না, ছিল এক পৈশাসিক তৃপ্তি। তিনি মন্দাকিনীকে ডেকে বললেন, অমরবাবুকে স্নান করিয়ে প্রস্তুত করো। আজ রাতে সেই মাহেন্দ্রক্ষণ, আজ রাতে হয় আমি বাঁচব, না হয় পৃথিবীর এক মহাপ্রলয় দেখাবো। মন্দাকিনী আমাকে নিয়ে গেল। আমাকে ন্যাড়া করে দেওয়া হলো, সারা শরীরের লোম সাফ করে সাদা থান পরিয়ে দেওয়া হলো। বাথরুমের আয়নায় নিজের চেহারা দেখে নিজেকেই চিনতে পারলাম না। এ যেন বলি দেওয়ার জন্য প্রস্তুত কোনো পশু। মন্দাকিনী আমার কানে কানে ফিস ফিস করে বলল, ভয় পাবেন না অমলবাবু, শুধু মনে রাখবেন যাই ঘটুক চোখ খুলবেন না, কারণ আজ রাতেই ঘরে এমন কেউ আসবে যার রূপ কোনো মর্তের মানুষ সহ্য করতে পারবে না। রাত যত গভীর হতে লাগলো, ধানমন্ডির সেই দুর্ভেদ্য বাড়ির পরিবেশ ততই ভারী হয়ে উঠল। আমি বুঝতে পারছিলাম আমি এমন এক খেয়ায় পা দিয়েছি যেখান থেকে ফিরে আসার আমার কোনো পথ নেই। আমার 10 বছরের আয়ু এখন মৃণালবাবুর হাতের মুঠোয়। রাত তখন 11টা। ধানমন্ডির সেই লেকের ধারের বাড়িটি এখন আর কোনো মানুষের আবাস বলে মনে হচ্ছে না। চারপাশে গুমট ভারী নিস্তব্ধতায় ঢাকা। মন্দাকিনী আমাকে হাত ধরে নিয়ে চলল সেই বিশাল হল ঘরে। ঘরে ঢুকতেই আমার শির দ্বারা দিয়ে এক শীতল স্রোত বয়ে গেল। যে হল ঘরটিতে আগে বই আর ল্যাবরেটরি সরঞ্জাম ছিল, সেটি এখন এক আদিম শ্মশান ভূমিতে রূপান্তরিত হয়েছে। মেঝেতে সাদা কালো মার্বেলের উপর আঁকা হয়েছে বিশাল এক হেক্সাগ্রাম তথা 6 কোণা বিশিষ্ট একটি তারা, যে তারার কোণগুলোতে সাজানো হয়েছে বিচিত্র সব উপাচার। সোনা, রূপো, তামা থেকে শুরু করে বারুদ আর জবা ফুল। এক কোণে রাখা হয়েছে
আমার সেই কষ্ট করে আনা দোমাহি ধানের খই। হল ঘরের ছাদে বসানো কাচের পাল্লাগুলো সরিয়ে দেওয়া হয়েছে। সেখান দিয়ে রাতের কালচে আকাশ আর রহস্যময় নক্ষত্রপুঞ্জ সরাসরি নিচে তাকিয়ে আছে। আজ শুক্রবার, কৃষ্ণপক্ষের পঞ্চমী, মৃণালবাবুর ভাষায় যা 200 বছর পর পর এক সময় আসে, যা এক মাহেন্দ্রক্ষণ। হঠাৎ আলোর স্বল্পতায় চোখে পড়ল ঘরের মাঝখানে সেই বেদি, যেখানে দাঁড়িয়ে আছে ছিন্ন মন্তার এক কুচকুচে কালো কোষ্ঠী পাথরের মূর্তি। দেবী নিজের হাতে নিজের ছিন্ন মুন্ড ধরে আছেন, আর তার কাটা গলা থেকে 3 ধারায় রক্ত ঝরছে, যা পান করছে 2 পিশাচিনী আর স্বয়ং দেবীর সেই কাটা মুন্ডু। মূর্তির নিচে পায়ের তলায় রতিরত এক যুগল। এই ভয়াবহ মূর্তির সামনে মৃণালবাবু বসে আছেন। তার পরনেও সাদা থান, মাথার চুলহীন চামড়াটা পিদিরের আলোয় চিকচিক করছে। মৃণালবাবু আমাকে হেক্সাগ্রামের একদম নিচের কোণে বসালেন। তিনি বসলেন ঠিক বিপরীত দিকে, মাঝখানে সেই মূর্তি। হঠাৎ তিনি ইশারায় মন্দাকিনীকে কি একটা বললেন। মন্দাকিনী আড়াল থেকে একটি পোয়াতি ছাগি টেনে নিয়ে এলো। এক কোপে সেটিকে বলি দেওয়া হলো। মৃণালবাবু মন্ত্রোচ্চারণ করতে করতে ছাগির পেট চিরে 2টো মরা বাচ্চা বের করলেন। তারপর যা করলেন তা দেখে আমার পাকস্থলী উল্টে এলো। তিনি মরা বাচ্চার হৃৎপিণ্ড থেকে মাংস টুকরো কেটে নিজে চিবিয়ে খেলেন এবং এক টুকরো আমার দিকে এগিয়ে দিলেন। অস্ফুট সুরে বললেন, খান অমলবাবু, এটা আপনার দেহকে দেবীর শক্তির উপযুক্ত করে তুলবে। বমির উদ্বেগ চেপে সেই কাঁচা মাংস গিললাম আমি। এরপর শুরু হলো আসল প্রক্রিয়া। মৃণালবাবু গঙ্গার জল আমার মাথায় ছিটিয়ে দিলেন। সেই জল বরফের মতো ঠান্ডা। তিনি আমার কানে কানে এক ল্যাটিন মন্ত্র দিলেন, দিসেম আনুস তিয়াস্তি মিত্র, যার অর্থ আমার 10 বছরের আয়ু আমি অর্পণ করছি। তিনি কঠিন স্বরে সাবধান করে দিলেন, যাই হোক না কেন চোখ খুলবেন না। দেবী যখন আসবেন তিনি মহা দামরীর রূপ ধরে আসবেন। তার দিকে তাকালে আপনি তৎক্ষণাৎ ভস্ম হয়ে যাবেন। রাত 12টা বাজার সাথে সাথে মৃণালবাবুর কণ্ঠস্বর বদলে গেল। একটু অদ্ভুত স্বরে তিনি এক মন্ত্র পড়া শুরু করলেন। ধীরে ধীরে সেই হল ঘরের তাপমাত্রা কমতে শুরু করলো। এ কেমন ঠান্ডা! মনে হচ্ছিল হাড়ের মজ্জা পর্যন্ত জমে পাথর হয়ে যাচ্ছে। হঠাৎ শুনতে পেলাম ঘরের ভেতর অজস্র শ্বশুরের আত্মার গুনগুন শব্দ। এক সময় সেই শব্দ বেড়ে গিয়ে এক প্রচণ্ড আর্তনাদে পরিণত হলো। আমি চোখ বন্ধ করে থরথর করে কাঁপছিলাম আর সেই ল্যাটিন যন্ত্র জপছিলাম। হঠাৎ অনুভব করলাম মেঝের উপর দিয়ে ভারী কোনো কিছু টেনে হিচড়ে যাওয়ার শব্দ হচ্ছে। একটা তীব্র মাংস পোড়া গন্ধ যা আমার নাকে এলো। আমার ঠিক সামনেই যেন কেউ এসে দাঁড়িয়েছে। তার নিঃশ্বাসটা প্রতিটি টানে আগুনের হোলকা টের পাচ্ছিলাম। অনুভব করলাম আমার মাথার তালুতে কেউ খুব ধারালো কিছু দিয়ে একটা চিহ্ন আঁকলো। প্রচণ্ড যন্ত্রণায় চিৎকার করে উঠতে চেয়েও পারলাম না। আমার মনে হলো আমার শরীর থেকে প্রাণ শক্তিকেও শুষে নিচ্ছে, যেমন করে কোনো ফল থেকে রস নিগড়ে নেওয়া হয়। কানের কাছে ভেসে এলো এক পৈশাচিক হাসি, যা কোনো মানুষের হতে পারে না। সেই হাসির শব্দের সাথে সাথে চারপাশের দেয়ালগুলো যেন কাঁপতে শুরু করলো। আকাশের নক্ষত্রগুলো কি তখনও আরও কাছে নেমে এসেছিল। আমি অনুভব করলাম আমি শূন্যে ভাসছি। আমার 10 বছরের স্মৃতি, শক্তি আর আয়ু যেন এক অদৃশ্য সুতোর টান খেয়ে মৃণালবাবুর শরীরে ঢুকে যাচ্ছে। যন্ত্রণায় অবশ হয়ে একসময় আমি জ্ঞান হারিয়ে অন্ধকারে তলিয়ে গেলাম। জ্ঞান যখন ফিরল তখন আমার শরীরটা মনে হচ্ছিল যেন কয়েক মনোজনের পাথরের নিচে চাপা পড়ে আছে। চোখ মেলে দেখলাম আমি সেই বিলাসবহুল গেস্ট রুমের বিছানায় শুয়ে আছি। জানালার পারে দিয়ে সূর্যের আলো একটু একটু ঢুকছে। সারা শরীরে প্রচণ্ড দুর্বলতা, ঠিক যেন দীর্ঘ কোনো অসুখ থেকে মাত্র উঠেছি। আমার শরীরের চামড়া যেন একটু বেশি ঢিলেঢালা লাগছে। আয়নায় নিজের দিকে তাকিয়ে আটকে উঠলাম। আমার চোখের নিচে কালচে দাগ, মুখটা যেন এক রাতেই 10 বছর ঘুরিয়ে গেছে। মৃণালবাবুর চুক্তি সফল হয়েছে। আমি এখন 10 বছর বয়স্ক এক যুবক, যার আয়ু গোপনে শুষে নেওয়া হয়েছে। রুমে প্রবেশ করলেন মৃণালকান্তি। কিন্তু এ কাকে দেখছি আমি? গতকাল রাতে যাকে দেখেছিলাম জরাশীর্ণ কঙ্কালসার এক মানুষ, তার চেহারা এখন এক অভাবনীয় লাবণ্য।
গায়ে সেই মরা চামড়াগুলো অদৃশ্য হয়ে গেছে। চোখের কোটরে ফিরে এসেছে জীবনের তৃপ্তি। তিনি এখন পুরো দস্তুর সুঠামদেহী এক পুরুষ। পাশে দাঁড়িয়ে আছে মন্দাকিনী, যার চোখ আজ আরও রহস্যময় দেখাচ্ছে। মৃণালবাবু এক অদ্ভুত শীতল গলায় বললেন, অমলবাবু, আমাদের বিদায় নেওয়ার সময় হয়ে এসেছে। আমি আর মন্দাকিনী আজই দেশ ছাড়ছি। এদেশে আমাদের আর থাকার কোনো প্রয়োজন নেই। তিনি বিছানার পাশে একটা ছোট চামড়ার ব্যাগ রাখলেন। এতে আপনার বাকি 8 লক্ষ টাকা আছে। আজ এই খামটাকে রয়েছে আপনার লাইফ ইন্স্যুরেন্সের কাগজ। তবে মনে রাখবেন, আমি আপনার মাথার তালুতে আমার নিজের রক্ত আর কামাক্ষার মাটি দিয়ে একটি স্থতিকা চিহ্ন এঁকে দিয়েছি। আজ রাত 12টা পর্যন্ত এই চিহ্ন মোছা যাবে না। যদি মুছে ফেলেন তবে আপনার বাকি আয়ুর অংশটুকু ধূলিসাৎ হয়ে যাবে। এটি এমন একটি বেশ যা ক্যাপ দিয়ে টুকে দেওয়া হয়েছে। তিনি চলে গেলেন। আমি সেই ব্যাগ আর 10 লক্ষ টাকা নিয়ে যখন মেসের দিকে রওনা হলাম, তখন নিজেকে খুব একা লাগছিল। টাকা পাওয়ার আনন্দ কোথায়? আমার তো মনে হচ্ছিল আমি নিজের আত্মার একটা অংশ চিরতরে বিক্রি করে দিয়েছি। মেসে ফিরে আমি পাগলের মতো হয়ে গেলাম। কারোর সাথে কথা বললাম না। বিকেলে মনে হলো খোলা বাতাসে গেলে হয়তো ভালো লাগবে। তাই সেই পিরিয়ামিনি মাজারের কাছে পার্কে গিয়ে বসলাম। মাথার সেই ক্যাপটা শক্ত করে পরা। ঝিমুনি আসছিল আমার। বেঞ্চে মাথা রাখতেই যেন তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লাম। হঠাৎ অনুভব করলাম আমার মাথায় কেউ স্পর্শ করছে। একটা পরিচিত খিকখিক হাসি আর হাতের চটরপটর শব্দ। চোখ মেলে দেখলাম কামাল, সেই কান পরিষ্কার করা ছেলেটি। সে আমার মাথার ক্যাপটা খুলে হাতে নিয়েছে। কামাল হাসতে হাসতে বলল, ও সাব, দিনের বেলায় বৈশা বৈশা এরকম ঝিমাইতেছেন কেন? দেখি আপনার মাথায় কত ময়লা। এগুলা কি মাখছেন? সিঁদুর নাকি রক্ত? আপনার ক্যাপটা তো খুইলা পইরা ছিল মাটিতে। কামালের হাতে এক বোতল নবরত্ন তেল। সে আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই সেই তেল আর জল দিয়ে আমার মাথার তালুর সেই রক্ত স্থগিত চিহ্নটি ঘষে ঘষে তুলে ফেলতে লাগলো। না কামাল, না! আমি চিৎকার করে উঠলাম, কিন্তু দেরি হয়ে গেছে। কামালের হাতের ন্যাকড়া আর তেলের ঘষায় সেই লাল স্থতিকা চিহ্নটি ততক্ষণে অর্ধেক ধুয়ে গেছে। ঠিক সেই মুহূর্তেই আমার মনে হলো আমার হৃৎপিণ্ডে কেউ একটা বিষাক্ত পেরেক ঠুকে দিয়েছে। এক প্রচণ্ড যন্ত্রণায় আমি বেঞ্চ থেকে মাটিতে গড়িয়ে পড়লাম। চোখের সামনে চারপাশটা দুলতে শুরু করলো। আমার হাড়ের ভেতর থেকে একটা অদ্ভুত শব্দ বের হতে লাগলো, যেন কেউ শুকনো ডাল ভাঙছে। আমার শরীরের চামড়া চোখের পলকে কুঁচকে যেতে শুরু করলো। আঙুলগুলো পেকে গেল। কামাল ভয়ে চিৎকার দিয়ে তার তেলের বোতল ফেলে দৌড়ে পালালো। আমি মরলাম না, কিন্তু আমার শরীরে সেই দ্রুত বার্ধক্য এক ভয়াবহ পর্যায়ে নিয়ে থেমে গেল আমাকে। কয়েক মিনিটের মধ্যে আমি এক 30 বছরের যুবক থেকে 80 বছরের জরাজীর্ণ এক বৃদ্ধে পরিণত হলাম। আমার কণ্ঠস্বর পাল্টে গেল, চোখের দৃষ্টি ঝাপসা হয়ে এলো। মৃণালবাবু তার কথা রেখেছেন। তিনি আমার 10 বছরের আয়ু নিয়েছেন সাধনার জন্য, কিন্তু এই রক্তকচতা বা স্থগিতা চিহ্নটি ছিল আমার বাকি আয়ুকে ধরে রাখার শেষ বাঁধ। কামাল সেটা মুছে ফেলার পর প্রকৃতির নিয়মেই আমার ওপর তড়িৎ গতিতে প্রভাব ফেলেছে। আমি এখন একজন জীবন্ত কঙ্কাল। আজ আমি এই কাহিনী আপনাদের বলছি মানিকগঞ্জের সেই অন্ধকার ঘরে বসে। আমার পরিবার এখন সচ্ছল। সেই 10 লক্ষ টাকায় বিমলের ঋণ শোধ হয়েছে, মায়ের চিকিৎসা হচ্ছে। কিন্তু তারা আমাকে চিনতে পারে না। তারা জানে তাদের অমলকান্তি নিখোঁজ হয়েছে। আমি এখন তাদের বাড়িতে এক আশ্রয়প্রাপ্ত বৃদ্ধ ভিক্ষুক হিসেবে থাকি। তারা আমাকে দয়া করে দুমুঠো ভাত দেয়, কিন্তু জানে না তাদের সামনে বসে থাকা এই জীর্ণ মানুষটি তাদের সেই অমল। মাঝে মাঝে রাতে আমি আয়নার দিকে তাকাই আর দেখি আমার ঝুলে পড়া চামড়ার ভেতর দিয়ে সেই ছিন্ন মন্তার কালো ছায়াটা এখনও মুচকি হাসে। আমি বেঁচে আছি ঠিকই, কিন্তু ওই অন্তহীন মৃত্যু যন্ত্রণা। আপনি শুনছেন ভয়ের স্টেশন, যেখানে রাত কথা বলে আর ভয় গল্প হয়ে বেঁচে থাকে। আজকের গল্পটা এখানেই শেষ, কিন্তু এর ভয় কি এখানেই থেমে যাবে? আপনার কেমন লাগলো গল্পটা? যদি গল্পটা আপনার ভালো লেগে থাকে তাহলে নিচে কমেন্ট করে যান। আপনার প্রতিটা কমেন্টই আমাদের জানিয়ে দেয় এই অন্ধকার গল্পগুলো আপনাদের হৃদয়ে পৌঁছেছে কিনা। আর যদি আপনার নিজের জীবনে ঘটে যাওয়া এমন কোনো সত্য ঘটনা বা ভয়ঙ্কর অভিজ্ঞতা থাকে যা আজও আপনাকে রাতে ঘুমাতে দেয় না, তাহলে দেরি না করে আমাদের কাছে পাঠিয়ে দিন। আমাদের ইমেল অ্যাড্রেস
ভয়ের স্টেশন স্টোরি @gmail.com। আমি আবার বলছি PHOYERSTATIONSTORY আপনার গল্পই হতে পারে আমাদের পরবর্তী পর্বের ভয়ঙ্কর কাহিনী। এমন আরও ভয়ঙ্কর গল্প পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিতে চাপ দিন, যাতে নতুন গল্প এলেই সবার আগে আপনি শুনতে পারেন। আবার দেখা হবে ঠিক এমনই এক গভীর রাতে নতুন কোনো অজানা অন্ধকারের গল্প নিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন আপনাদের চারপাশ।